ছোটবেলা থেকেই আমি খেলাধুলা খুব পছন্দ করতাম। স্কুলেও আমি ভালো খেলাধুলা করেছি, চ্যাম্পিয়ন হয়েছি। কলেজেও খেলাধুলা কন্টিনিউ করেছি। গল্পের বই পড়তাম, কবিতা লিখতাম, আবৃত্তি করতাম। সবসময় চিন্তা করতাম যে সাকসেসফুল আর ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষ হব। 2011 সালের এইচএসসি এক্সামের পর ফলাফল খুব একটা ভালো না হওয়ায় এবং প্রথম বর্ষেই চান্স না পাওয়ায় আমি পত্রিকায় টুকটাক জবের জন্য আর কি খোঁজ করতাম। তো হঠাৎ একদিন চোখে পড়লো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে অ্যাডমিন সেকশনের জন্য কিছু আর কি লেডি দরকার। আমি অ্যাপ্লাই করলাম। আমার ইন্টারভিউ সরাসরি মিস্টার নাভিদ সাফারাই নেন। ওয়েলকাম স্যার। ওকে কামিং, আসুন বসুন বসুন। অফিসে ফুল টাইম কাজ করতে পারবে তুমি? জি স্যার, পারবো। উনি আমার সাথে খুব ভালোভাবেই কথা বলেন যে আমি অফিসে কাজ করতে পারবো কি না, বা আমার স্যালারি এক্সপেকটেশন কেমন। আমার ইংলিশ স্পিকিং দেখে উনি ভালো ফিল করেন যে হ্যাঁ, আমি মোটামুটি ভালো ইংলিশে কমিউনিকেট করতে পারি। অক্টোবরের 24 তারিখ আমার জবটা হলো। প্রথম 7 দিন আমার ট্রেনিং পিরিয়ড ছিল। তারপর নভেম্বরের 1 তারিখ থেকে আমার অফিস শুরু হয়। তো আমার অফিসের কাজ বুঝে নিতে প্রায় 2 মাস সময় লাগে সম্পূর্ণ একদম আয়ত্ত করতে। আমাদের অফিসটা ছিল সেলস অফিস, একটা কানাডিয়ান বেসড মাল্টিন্যাশনাল কোম্পানি। ডোর টু ডোর মার্কেটিংয়ের কাজ, বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশনের কাজ ছিল আমাদের অফিসে মূলত। তো আমার উপর দায়িত্ব ছিল কিছু কার্ডসের, যে কার্ডগুলো আমাদের মার্কেটিং মেম্বার্সগুলো সেল করতেন বিভিন্ন ডোর টু ডোর মার্কেটিংয়ে। তো আমার বস নাভিদ আহমেদ সাফারা, উনি মূলত একজন পাকিস্তানি, কিন্তু উনি বাংলাদেশে এই বিজনেসটা রান করছেন এবং উনি কান্ট্রি হেড ছিলেন। নাদিয়া, তোমাকে আমি অনেক ট্রাস্ট করি। তোমার অ্যাসাইন্ড কাজের বাইরেও আমার কিছু কাজ তোমাকে করে দিতে হবে। ওকে স্যার, নো প্রবলেম। আরে সবসময় এরকম সার করো না তো। আমাদের সেলস ম্যানেজারদের সেলসের অবস্থা খুবই খারাপ, তার মধ্যে আবার রেজনের অবস্থা আরো ভয়াবহ। আমাদের বস নাভিদ বলেন যে তার ভালো বন্ধু হতে। প্রফেশনাল লাইফের পাশাপাশি পার্সোনাল লাইফে তুমি ওকে একটু সময় দাও, ওকে একটু মোটিভেট করো। ওর মধ্যে অনেক পোটেনশিয়ালিটি আছে, কেমন? ওকে স্যার। রেজওয়ানের ব্যাপারটা আমাকে বারবার বস বলতো যে রেজওয়ানের ব্যাপারটা দেখো, রেজওয়ানকে বুঝাও, রেজওয়ানকে মোটিভেট করো। সবারই এরকম অবস্থা হয়, তাই বলে ভেঙে পড়লে চলবে না। তো এভাবে করে রেজওয়ানের সাথে আমার পরিচয় এবং তার সমস্যাগুলো জানা শুরু হয়। কেন সে আগাতে পারছে না, বা কেন তার টিমটা সে হারাচ্ছে, কেন সে কাজে মনোযোগী হতে পারছে না। আমাদের অফিসে সমিতা নামের একটা মেয়ে ছিল, আমাদের সাথে জব করতো। এক সময় ওর সাথে আমার একটা রিলেশন হয়ে যায়। সমিতার সাথে এই অফিসের কারণেই তার ব্রেকআপ হয় এবং তারপর সে অফিসে প্রচণ্ড ফ্রাস্ট্রেশনে থাকে যে তার সাথে এখন আর কারো সম্পর্ক নেই, সে প্রচণ্ড একা একটা মানুষ। তো তাকে এসব থেকে বের করে আনার জন্য, তাকে মোটিভেট করার জন্য আমি তার ভালো বন্ধু হওয়ার সাথে সাথে একজন ভালো সঙ্গী হওয়ারও সিদ্ধান্ত নিই। প্রফেশনাল লাইফের পাশাপাশি পার্সোনালিও আমি অফিসের পরে তার সাথে মাঝে মধ্যে বের হতাম। তার সাথে আমার কথাবার্তা হতো, ফোনে কথা হতো। রেজওয়ানের কথা বলাটা আমার খুব ভালো লাগতো, হাসিটা ভালো লাগতো। সুন্দর সুন্দর কবিতা লিখে মেসেজ পাঠাতাম, ও আমাকে রিপ্লাই করতো। আমাদের বন্ধুত্বটা আস্তে আস্তে ভালো লাগায় পরিণত হয় এবং আমিও তার প্রতি কিছুটা দুর্বল হওয়া শুরু করি। জুন মাসের 26 তারিখে সে প্রপোজ করে এবং আমরা আমাদের অফিসেও মোটামুটি জানাই যে আমাদের সম্পর্ক আছে। প্রায় সময় মিরপুর 13-তে দোসা নামের একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে বসতাম। যেমন আমরা প্রায় রিক্সায় ঘুরে বেড়াতাম। আমার খুব ভাল লাগতো ওর হাত ধরে রিক্সায় ঘুরতে। ও চাইতো না রিক্সায় হাত ধরে ঘুরতে,
যখন দেখতো যে আমি খুব চাচ্ছি হাত ধরতে, তখন ও নিজেই বলতো যে ঠিক আছে এখন তুমি আমার হাতটা ধরতে পারো। আর তখন আমার খুব ভালো লাগতো যে যাক, আমার ভালো লাগাগুলোকে কেয়ার করা শুরু করছে। আমার আস্তে আস্তে কাজগুলো আয়ত্ত করে নেওয়ার পরে নাভিদ আমার যে বস, ওনার ম্যাক্সিমাম কাজগুলোই আমাকে করতে হতো। আমার কাজগুলো নিয়ে ইন টাইমে গেলে সে সেটা ডিলে করতো। আরে রাখো তো সিগনেচার, একটু বসো, গল্প করি, তারপরে সিগনেচার করে দেবো না। আমি ভাউচার সাইন করতে যাচ্ছি বা ডেইলি মাস্টার সাইন করতে যাচ্ছি, আমাকে তখন বললো সে ব্যস্ত, এগুলো পরে পরে পড়াশো। দুপুরের দিকে আসি যেন। যখন মোটামুটি সবাই অফিসের কাজে ব্যস্ত, তখন আমাকে আবার ডাকতো। নাদিয়া তুমি একটু রুমে এসো। আমার সাথে গল্প করার ছলে আমার কাছে আসতো, ইন্টিমেট হওয়ার চেষ্টা করতো, এবং আমি বুঝতে পারতাম যে সে আমাকে কি আর কি ইঙ্গিত দিতে চাচ্ছে। সে আমার পাশে এসে এত কাছে দাঁড়াতো যেন মনে হচ্ছে যে আমি তাকে এটার জন্য অ্যালাউ করেই রেখেছি, যে হ্যাঁ সে আমার সাথে এভাবে এত কাছাকাছি এসে দাঁড়াতে পারে। এই বিষয়গুলোতে আমি খুবই অপছন্দ করতাম যে কেন সে এভাবে করে আমার সাথে ট্রিট করে, এবং আমি এই বিষয়গুলো রেজওয়ানকে জানাতাম। একটা দিন অফিসে মোটামুটি শুধু সেলসের সবাই ছিল, হেডকোয়ার্টার যে অফিসিয়াল যারা ছিলেন তারা ছিলেন না। তো আমি পেপারস ডেইলি মাস্টার সাইন করার জন্য তার রুমে যাই। আচ্ছা নাদিয়া, আমি তোর সাথে যদি স্পেশাল রিলেশন করতে চাই, তোমাকে আমি সে আমার প্রমোশন করাবে, আমার অ্যাডমিন সেকশন থেকে অ্যাকাউন্ট সেকশনে প্রমোট করাবে, আমার স্যালারি স্কেলটা বাড়িয়ে দিবে। সরি স্যার, অ্যাকচুয়ালি রেজনের সাথে আমার রিলেশন আছে, আর তাছাড়া আমি আপনার এই ধরনের অফার অ্যাকসেপ্ট করতে পারবো না। কারণ আমি অলরেডি রেজওয়ানের সাথে একটা সম্পর্কে ছিলাম এবং আমাদের সম্পর্কের ব্যাপারটা মোটামুটি সবাই জানতেন। যেহেতু বস পাকিস্তানি, তো তার ফ্যামিলি বছরে একবার কি দুইবার এভাবে পাকিস্তানে বেড়াতে যেত। তো বস তখন অফিসিয়াল কাজের জন্য বাংলাদেশে থাকতেন, উনি বাইরে যেতেন না তার ফ্যামিলির সাথে। এমনই এক সময় সে আমাকে মেসেজ করে যে সে আজকে তাড়াতাড়ি বাসায় ব্যাক করবে, আমার যদি কোনো অফিসিয়াল পেপার সাইন করানো বা কোনো দরকার থাকে আমি যাতে তার সাথে তার বাসায় গিয়ে সাইনটা করি। যেহেতু সে বস, আমি তাকে সরাসরি নাও করতে পারি না, তো আমি রেজওয়ানকে বিষয়টা জানাই। হ্যালো, কোথায় তুমি? হ্যাঁ এই তো বাইরে। হ্যাঁ তুমি প্লিজ একটু তাড়াতাড়ি আসো, বসের বাসায় একা একা যেতে আমার খুব ভয় লাগছে। রেজওয়ান আমাকে বলল যে তার আসতে বেশিক্ষণ সময় লাগবে না, তাই আমি সাহস করে বসের বাসার দিকে আগাই। তুমি এসছো? স্যার কিছু ফাইল ছিল, যদি সাইন করে দিতে। আরে রাখো তো, এগুলো পরে দেখা যাবে। তুমি বসো, তোমার জন্য একটা স্পেশাল জিনিস নিয়ে এসেছি। বস আমাকে তার ড্রয়িং রুমে বসতে দিয়ে উনি নিজের কাপড় প্রেস করছিলেন। আমি খুব ভয় পাচ্ছিলাম এবং মনে মনে চাচ্ছিলাম যে রেজওয়ান যত দ্রুত সম্ভব চলে আসুক। হঠাৎ করে দুইটা গ্লাসে ড্রিঙ্ক নিয়ে উনি আমাকে একটা দিলেন আর নিজে ড্রিঙ্ক করতে করতে বললেন যে আমি যাতে তার সাথে ড্রিঙ্ক করি। নাও তো। স্যার প্লিজ, আমি এগুলো পছন্দ করি না। আরে নাও না। প্লিজ, আমি তো আমি বললাম যে আমি এগুলো ড্রিঙ্ক এগুলোর সাথে আমি পরিচিত না, বা আমি এই জিনিসগুলোকে অ্যাপ্রিসিয়েট করি না। আর এটাও ভয় পাচ্ছিলাম যে রেজওয়ানকে দেখে বস যাতে রিয়াক্ট না করে। এই 10 মিনিটের মধ্যেই রেজওয়ান চলে আসে। আর তারপর বস বুঝতে পারে যে আমি রেজওয়ানকে ইনফর্ম করে এসেছি, যাতে রেজওয়ান এসে আমার সাথে বসকে ফেস করে। কি অবস্থা নাদিয়া? এই তো ভালো। স্যার আসলে আমি প্রথমে বড় সময় এসে বললাম, তাই না? তারপর নর্মালি রেজওয়ান আসার পরে রেজওয়ানও জয়েন করে। আমরা কিছুক্ষণ বসের বাসায় বসি, পেপারস নিয়ে কাজ করে চলে আসি। রেজওয়ানের সম্পর্কে সবারই কম বেশি
নেগেটিভ ধারণা ছিল। যেমন আমার অ্যাকাউন্টসে একজন আপু ছিলেন, সাইমা আপু, যাই করো ভেবেচিন্তে করো, রেজওয়ানের সাথে কিন্তু সবচেয়ে রিলেশন ছিল। এবং সেটা ওপেনলি সবাই জানতো। তখন আমি বলেছি, অ্যাকচুয়ালি আমি আপু এই বিষয়ে সব কিছুই জানি, আর রেজন আমাকে সব কিছুই শেয়ার করছে। রেজওয়ান ফ্রাস্ট্রেশনের কারণে সামটাইমস অফিসে ড্রিঙ্ক করতো। এই বিষয়গুলো যখন আমি জানি, আমি রেজওয়ানকে জিজ্ঞেস করি, তুমি নাকি অফিসের টাকা দিয়ে অফিসে ড্রিঙ্কস করো, এই জন্যই তো তোমার ব্রাঞ্চটা বন্ধ হয়ে গেছে। আর তোমার আর সুমিতাকে নিয়ে অনেক কথা শুনি। তুমি যা শুনেছো তার কিছু কিছু সত্যি, আর বাকি পুরোটাই মিথ্যা। মানুষ তো চাইবে আরেকজনের ব্যাপারে মানুষকে যতটুকু পারে নেগেটিভ ভাবে প্রেজেন্ট করতে। আর এর জন্য যদি তুমি আমার রিলেশন ব্রেক আপ করে দিতে চাও, তাহলে আমার কি বা করার আছে বলো? আমি আসলে তোমাকে ভুল বুঝিনি, তোমার সম্পর্কে এসব কথা শুনতে আমার ভালো লাগে না। আরে বাবা, তুমি যদি এভাবে ভেঙে পড়ো, তাহলে তাহলে আমি কিভাবে কি করব বলো তো? আমার বিজনেসটা আমি রান করতে পারবো? রেজওয়ান কলের পরিমাণ কমিয়ে দিয়েছিল, আর যখনই কল করতো তখনই কোনো প্রয়োজনীয় তথ্য জানার জন্য ফোন করতো। আচ্ছা, একটা কথা বলো তো, তোমার আশেপাশে কি কেউ আছে? না, কেন? গুড, মন দিয়ে শোনো। আমাদের কিছু ফরম্যাট আছে, যে ফরম্যাটগুলোতে আমাদের ডেইলি সেলসের রিপোর্টগুলো তৈরি করার জন্য কাজে দেয়। এই ফরম্যাটগুলো সে আমার কাছ থেকে চাইতো। তুমি এগুলো দিয়ে কি করবে? আর এটা কি ঠিক হচ্ছে? এগুলোকে মডিফাই করেই তো আমার অফিসের সমস্ত কাগজপত্রগুলো তৈরি করতে হবে, তাই না? আর আমি তাকে ইনফরমেশনগুলো দিতাম, ফরম্যাটগুলো দিতাম, যে এই ফরম্যাটগুলো কিভাবে তৈরি করা হয়েছে সেগুলো জানাতাম। পরে ধীরে ধীরে আমি জানতে পারি যে তার বিজনেসের সাথে আমাদেরই অফিসের আরও কিছু ম্যানেজার রিলেটেড। আমি নিজ দায়িত্বেই বিষয়গুলো জেনে নেওয়ার চেষ্টা করি, বিকজ রেজওয়ান আমাকে 100% কিছু ইনফরমেশন দিত না। বসের আমার প্রতি সন্দেহ শুরু হয়ে যায়। আচ্ছা, অফিসে যা কিছু হচ্ছে তুমি কি জানো কিছু? না স্যার, আমি তো কিছু জানি না। আমাকে বস এভাবে করে তার দিকে আর কি অ্যাট্রাকশন করার চেষ্টা করে। চলো লাঞ্চ করে যাই। স্যার, অন্য একদিন করবো, আমি এখন যাই স্যার। আমি ভাবছিলাম একসাথে করবো। সরি স্যার, অন্য একদিন করবো। পরে সে তার নতুন বিজনেস নিয়ে যখন আস্তে আস্তে বিজি হওয়া শুরু করলো, আমি তাকে ফোন দিলে সে ফোন পিক করতো না, মেসেজ দিলে রাগ করতো। এটা নিয়ে পরে ঝগড়া করতো যে আমি তাকে শুধু পেইন দেই, আমি কেন শুধু অফিসের বিষয় নিয়ে তার সাথে কথা বলি। এই অফিস ছাড়া কি তোমার আর কোনো কথা নাই না? এত পেঁচাল কেন তোমার? সারা দিন শুধু অফিস অফিস আর অফিস। আচ্ছা, তোমার আমার একটা রিলেশন আছে না? এটার কি কোনো মূল্য নাই তোমার কাছে? শুধু অফিসের পেঁচাল, আর কোনো কথা নাই তোমার মাঝে, না? রাখো তুমি ফোন। আচ্ছা, রেজওয়ান কি করছে আজকাল? তোমার আন্ডারেই তো রিটেইল ম্যানেজার হিসেবে কাজ করছে। কোনো আপডেট জানো? কারোর সম্পর্কে কোনো খোঁজ খবর রাখো? আমাকে সরাসরি দুজনের নাম ধরেই জিজ্ঞেস করে। রাশিদ রেজা আমাদের লিস্টার হেড ছিলেন, এবং রেজওয়ান আশরাফি যার সাথে আমার সম্পর্ক ছিল এবং আমার আন্ডারে যিনি রিট্রেন ম্যানেজার ছিলেন। ওরা তো বিজনেসের কোনো ডেভেলপ করছে না। এই সময়গুলো তাহলে ওরা কোথায় ব্যয় করছে? আমি রাশিদ রেজার ব্যাপারটা সত্যিই জানতাম না, তবে রেজওয়ান আশরাফি এবং তার সাথে আমাদেরই বিজনেসের আরও কয়েকজন ম্যানেজার নতুন বিজনেসে যাচ্ছে, এটা আমি কিছুটা হলেও জানতাম। নিজ দায়িত্বেই আমার এই বিষয়গুলো জেনে নেওয়া। তারপরে আমি বসকে জানাইনি, কারণ আমি মনে মনে পরিকল্পনা করছিলাম যে আমি আমার লেখাপড়ায় সময় দিব, নতুন করে লেখাপড়া শুরু করব, এবং আমি এই অফিসটায় বেশি দিন জব করব না। আমার না এই অফিসে আর একদম ভালো লাগছে না। আমি না তোমার সাথে বিজনেসে পার্টিসিপেট করতে চাই। তোমাকে আমি একটা কথা বলি, শোনো। আমি আমার কোনো বিজনেসের সাথে তোমাকে আমি কোনোভাবেই জড়াতে চাই না। এবং আমি যাতে আমার লেখাপড়ায় মনোযোগ দিই, আমি যাতে আমার নেক্সটে কোথায় ভর্তি হব না হব এগুলো নিয়ে বিজি থাকি। তুমি তো আমাকে একদম সময়ই দাও না, আর এমন ভাব করছো যেন আমাকে চেনোই না। আরে বাবা, আগে আমি একটু নিজে সেটেল হই, তাই না? এই ধরনের খারাপ ব্যবহার করতো আমার সাথে, আমি তারপরেও সহ্য করতাম, কারণ আমি তাকে ভালোবাসছি। আমি চেয়েছি যে সে আগে নিজের মতো সেটেল হোক, তারপর একটা সময় সম্পর্কটা আবার শিথিল হওয়া থেকে চলমান হবে। আমার প্রতি বসের সাথে সাথে অফিসের অন্যান্যদেরও এরকম অনাস্থা শুরু হয়, আসছে। এবং আমাকে কিছু কিছু জায়গায় নেগলেক্ট করাও শুরু করে। এই নাদিয়া, তোমার ইনভেন্টরি কার্ডটা দেখি। কেন আপু? বসের অর্ডার। আপু 15টা কার্ড আছে।
আহা, এত কথা বলছো কেন? দেখাও। তো এগুলো বিষয় নিয়ে একটু তদারকি বেশি শুরু হয়ে যায়। আমার পেপারসগুলোকে মানে একবারের জায়গায় দুবার তিনবার করেও চেক করা হতো যে আমি কোনো প্রকার কোনো ইললিগাল কিছু করছি কিনা বা ওদেরকে কোনো প্রকার এই বিষয়ে হেল্প করছি কিনা। আমি বিষয়টা রেজওয়ানকে জানাই। আমি এই জবটা করতে চাই না। যেখানে আমার সততা নিয়ে প্রশ্ন করা হয়েছে সেখানে আমার কাজটা করা উচিত না। আর আমি আমার পড়াশোনাটা আগের মতো করে শুরু করতে চাচ্ছি। এটা তো পুরোপুরি তোমার জিনিস, যা করবা ঠান্ডা মাথায়। আর আমিও চাই না তুমি তোমার জবটা কন্টিনিউ করো। আমাকে জানানো হলো যে হয় অফিস নয় লেখাপড়া, যে কোনো একদিকে মনোযোগী হই। তো আমি নভেম্বরের 6 তারিখে রিজাইন লেটার দিই। স্যার, আমি আমার রিজাইন লেটারটা দিতে এসেছি। আমি আবার নতুন করে পড়াশোনা শুরু করছি তো। আর তাছাড়া আপনি তো বলেছেন আমাকে জব থেকে কুইট করতে, তাই চিন্তা করলাম এই জবটা ছেড়ে দেয় আমার জন্য উচিত। এখন তোমার রিজাইন লেটার আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না। আপাতত এটা পেন্ডিং থাকলো, পরে এক সময় ডেকে তোমাকে সাইন করিয়ে নিব। আমি রিজাইন লেটার দিয়ে চলে আসার পরে 7 তারিখে রেজওয়ান এবং আমাদের কোম্পানির ম্যানেজার তারা একসাথে নাভিদের রুমে গিয়ে নাভিদকে বলল, আসলে আমরা চাকরিটা করতে পারছি না স্যার, আমরা নতুন একটা বিজনেস শুরু করছি, আমরা সবাইয়ের জন্য রিজাইন দিতে এসেছি। আমি জানতাম। ঠিক আছে। তারপর নাভিদ আমাকে ফোন দিয়ে বলল যে তুমি সব কিছুই জানতে, তুমি এগুলোর সাথে জড়িত। সরি স্যার, কোন বিষয়টা? এই যে রেজওয়ান যে সব ম্যানেজারদেরকে নিয়ে নতুন করে এরকম একটা ব্যবসা শুরু করছে, সেটা কি তুমি জানতে না? অ্যাকচুয়ালি নো স্যার। আমি বললাম যে না, আমি এগুলোর সাথে জড়িত না, আমি এগুলো জানতাম না, আমার এগুলো সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না। রেজওয়ান আমার সাথে খুব খারাপ ব্যবহার করতো এগুলো ব্যাপারে জিজ্ঞেস করলেই, আর তাই আমি ওর সাথে সম্পর্ক যাতে নষ্ট না হয় এই বিষয়গুলো নিয়ে খুব একটা আগাইনি। ও আচ্ছা, ঠিক আছে, ওকে। ডিসেম্বরের 14 তারিখে আমার বোনের বিয়ে ছিল। আমার বাড়িতে বিয়ের এক প্রকার আয়োজন শুরু হয়ে যায় এবং আমরাও মানসিকভাবে বিয়ের প্রস্তুতি নিচ্ছিলাম। তারপর হঠাৎ করে বিকেল দিকে আমার একটা ফোন আসলো। আপনি কি নাদিয়া বলছেন? জি বলছি। আপনাকে একটু পল্টনে আসতে হবে। একটা জরুরি কাজে আমাকে সাইন করতে হবে। সেই জরুরি কাজটা কি জিজ্ঞাসা করাতে আমাকে বলে যে আপনার বিরুদ্ধে আমাদের নামে একটা কেস হয়েছে। গ্র্যান্টন ওয়ার্ল্ডের পক্ষ থেকে সাউদিয়া সানি, আমাদের অ্যাকাউন্টসের যিনি হেড ছিলেন আপু, উনি আমাদের 4 জনের নামে কেস করেছেন। আমি 1 নাম্বার আসামি ওই কেসের। আমার আন্ডারে যে প্রপার্টি ছিল কার্ডগুলো, সেখান থেকে আমি প্রায় 7,20,000 টাকার কার্ড চুরি করে সেগুলো গোপনে বিক্রি করছি। এ ধরনের একটা হয়রানিমূলক কেস করা হয় আমাদের উপরে। এটা শুনে আমি খুবই ভয় পেয়ে যাই। এবং আমি আমার ফ্যামিলি বলতে আমার বড় ভাই এবং আমার মাকে জানাই। ভাইয়া, আমার নামে না একটা কেস করা হয়েছে। আমি যে অফিসে জব করতাম ওই অফিস থেকে আমাকে 1 নম্বরের আসামি করে রেজন সহ আরও কয়েকজনকে নিয়ে কেস করা হয়েছে। কি বলছিস তুই? এসব হলো কিভাবে? এরকম কেস বা এই ধরনের কোনো বিষয়ের সাথে যে আমি জড়িয়ে পড়ব এইরকম কোনো এক্সপেকটেশন তো ছিলই না, বরঞ্চ মানে আমার ফ্যামিলিকেই কখনো এই ধরনের কোনো পরিস্থিতিতে পড়তে হয়নি। আমার ভাইয়া আমাকে নিয়ে পল্টনে যায়। দেখা করার পরে আমরা একটা পেপারে সাইন করি, যে পেপারটা মূলত আমাদের বেইলের জন্য। প্রথম দিন বেইলের জন্য যখন গেলাম, বেইলের কাগজপত্রের জন্য ভাইয়ার সাথে অ্যাডভোকেটের কিছুক্ষণ বসতে হয়। রেজওয়ান তখনও আমাকে ওভাবে সরাসরি সম্পর্ক শেষ হয়ে যাওয়ার ব্যাপারে কিছুই বলেনি। আমি অভিমানে ওর সাথে কথা বলছিলাম না। পরে রেজওয়ান আমাকে এসে বলে যে এখন যদি আমাদের বেইল না হয় আমাদের লুকিয়ে লুকিয়ে থাকতে হবে, চলো আমরা পালিয়ে বিয়ে করে ফেলি। আমার বোনের বিয়ের মুহূর্তে এরকম একটা কেস হওয়া এবং এই কেসের জন্য ফেরারি হয়ে ঘুরে ঘুরে বেড়ার যে একটা বিষয়, এই মুহূর্তে যদি আমি একটা পালানোর বিয়ের মতো কোনো সিদ্ধান্তে যাই তাহলে আমার ফ্যামিলিকে আরও বেশি ট্রাবলে পড়তে হতে পারে। এই কথাটা চিন্তা করে আমি তখন রেজওয়ানকে বললাম যে বিয়ে শাদী ব্যাপারটা আমরা না আগাই, আগে এই কেস থেকে বের হই, তারপরে এই বিষয়ে ভাবা যাবে। ঠিক হলো, আমাদের
বেল করাবেন সমরে যায়। তো উনার সাথে কথাবার্তা হলো, উনি আমাদের কাছ থেকে ডিটেলস নিলেন। প্রথমবারই আমাদের বেল হয়নি। আমার বাড়িতে বোনের বিয়ের আনন্দ তো ছিলই না, বরঞ্চ একটা আতঙ্ক ছিল যে কখন আমাকে এসে পুলিশ ধরে অ্যারেস্ট করে নিয়ে যাবে। আমি রাতে ঘুমাতে পারতাম না, শুধু মনে হতো যে সকাল হলেই হয়তো আমার বাড়িতে পুলিশ আসবে আর আমাকে নিয়ে যাবে, আর আমার বোনের বিয়েটা হবে না। আমার মা আমার সাথে সবসময় রাতে জেগে থাকতো। আমার ইউনিভার্সিটিতে যেতে পারতাম না, কারণ আমার অফিস আমার ইউনিভার্সিটির কাছে ছিল। আর যেই থানাতে আমাদের কেস হয় সেই থানাটাও আমার ইউনিভার্সিটির পাশেই ছিল। আমার বেলটা হলো, আমার সাথে বাকি 3 জনের বেলও হলো, তারপর আমার বোনের বিয়েটাও হলো, কিন্তু আমাদের কেসটা বন্ধ হয়ে যায়নি। প্রতি মাসে আমাদেরকে হাজিরা দিতে যেতে হতো। আমার ভাইকে অফিস বাদ দিয়ে আমাকে নিয়ে যেতে হতো ক্রিমিনাল কোর্টে। ওখানে বিভিন্ন স্তরের আসামিদের সাথে দাঁড়িয়ে হাজিরা দেওয়াটা মানসিকভাবে আমাকে খুব কষ্ট দিত। কেসটা এভাবে প্রায় 6 থেকে 7 মাসের মতো যায়। তারপর বিভিন্ন এভিডেন্স, বিভিন্ন রেকর্ড দ্বারা কেসটা খারিজ হয়। আর এর মাঝে রেজওয়ানও যোগাযোগ বন্ধ করে দেওয়ার মতো একটা অবস্থা। সে আমার ফোন পিক করে না, আমার SMS এর রিপ্লাই দেয় না, এবং আমি যখন তার সাথে কোনো প্রকার যোগাযোগ করার চেষ্টা করি সেই ওয়েটাও রাখে না। তো আমি সরাসরি তার বাসায় যাই। বাসে কেউ নেই? বাইরে আছে। আর আপু? বাইরে গেছে। ভাইকে ডেকে বলবো। এই ঘরে যা, পড়তে বস যা। সারাদিন শুধু টিভি আর টিভি। হ্যাঁ তো তোমাকে আমি কতদিন ধরে ফোন দিচ্ছি, তুমি ফোন ধরছো না। SMS করছি, কোনো রিপ্লাই নাই। তুমি কেন আমার সাথে এমন করছো? দেখো নাদিয়া, সত্যি বলতে কি, আসলে আমি তোমাকে ভালোবাসি। আমি নতুন একটা কোম্পানি দিচ্ছি, আর এই টাইপের একটা কোম্পানির কিছু ইনফরমেশন আমার দরকার, যেগুলো খুব গুরুত্বপূর্ণ। তার মানে তুমি আমাকে কখনো ভালোবাসোনি? তার অফিসের সাথে যদি কোনো প্রকার বিট্রে করার ইচ্ছা ছিলই, সে আমাকে কেন ইউজ করবে? আমি তো বলেছি আমি তোমাকে ভালোবাসি না, আমি ভালোবাসি সুমিচাকে। আর সুমিচার সম্পর্ক আমার সম্পর্ক এখনো শেষ হয়ে যায়নি। তার জন্য তাকে আমার আর আমার ফ্যামিলিকে এত সাফার করতে হয়, এগুলো নিয়ে যখন আমি তাকে ব্লেম করা শুরু করি, একটা সময় সে রেগে গিয়ে যাও বেরো, যাও এখান থেকে। এত কিছু সহ্য করার পর, ফ্যামিলিকে এত কষ্ট দেওয়ার পরে আমি চাইছি যে সম্পর্কটা থাকুক। সমীচার সাথে কখনো সম্পর্ক ভাঙেনি। সমীচা হয়তো অফিস থেকে বের হয়ে নিজের আলাদা বিজনেসে চলে গিয়েছিল, কিন্তু সমীচার সাথে রিলেশনশিপ কখনোই বন্ধ হয়নি। ও সবাইকে মিথ্যে বলার জন্য, ওর যে ফ্রাস্ট্রেশন গুলোকে দেখানোর জন্য এবং এটা থেকে বের হয়ে আসার জন্য আমার সাথে সম্পর্ক সবকিছু ছিল মিথ্যে।